আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজে অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের পাশাপাশি অন্যান্য কলেজ থেকে যারা আমাদেরকে শুনছো তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। শিক্ষার্থী, আমরা যে দ্বিতীয় পত্র আলোচনা করতে করতে কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বই আমাদের যে নির্ধারিত সিলেবাস, সেই সিলেবাসের আজকে বলে নিতে পারো যে আমরা আজকে হয়তো শেষ করব আশা রাখি। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে টপিকসটা তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং পরীক্ষার জন্য আসলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের এর আগ পর্যন্ত আমরা যে পাঠ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, যেটা ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হিসেবে আমরা কাকে জানি? নিয়ন্ত্রণকে জানি। এই নিয়ন্ত্রণ আসলে আমাদের কেন দরকার, নিয়ন্ত্রণটা করলে আসলে কি হবে, নিয়ন্ত্রণ না থাকলে কি হবে, এটা কিন্তু আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের যেই পারিপার্শ্বিকতা সেখানে কিন্তু বুঝি যে যেখানে আসলে নিয়ন্ত্রণ থাকে সেখানেই আসলে আমরা খুব ভালো কিছু পেয়ে থাকি। আবার অতিরিক্ত নিয়ন্ত্রণের ফলাফলটাও কিন্তু আসলে খারাপ হয়, তবে অতিরিক্ত সব কিছুই খারাপ, এটা আমরা খুব ভালো করেই জানি। তো পূর্ব পাঠের যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য দেখেছিলাম, নিয়ন্ত্রণের ধারণা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। সেখানে আমরা দেখেছিলাম যে পরিকল্পনা অনুযায়ী কতটুকু কাজ হয়েছে, সেই কাজটুকুকে আসলে পরিমাপ করে কতটুকু কাজ হয়নি সেটা যে তুলনামূলক যেই অবস্থা, তার জন্য একটা সংশোধনী যে ব্যবস্থা গ্রহণ, সেটাকে আমরা আসলে নিয়ন্ত্রণ বলে থাকি। বৈশিষ্ট্যের মধ্যে আমরা আসলে দেখেছিলাম বেশ কিছু বৈশিষ্ট্য ছিল আমাদের, যেখানে তোমার নমনীয়তা থাকতে হবে, সরল হতে হবে, এটা সরল একটা সংগঠন কাঠামো থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নিয়ন্ত্রণের গুরুত্বটা দেখব। নিয়ন্ত্রণের গুরুত্ব তো আসলে আমাদের আসলে মানে বলার অপেক্ষা রাখে না, নিয়ন্ত্রণটা কতটুকু আমাদের গুরুত্ব রাখে। তাহলে আমরা শুরু করি আজকের নিয়মিত আলোচনা দিয়ে। নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। নিয়ন্ত্রণের গুরুত্ব হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে কি, নিয়ন্ত্রণ সর্বশেষ কাজ। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপকের যে কার্যপ্রক্রিয়া আছে সেই কার্যপ্রক্রিয়ার সর্বশেষ কাজ। এবং সর্বশেষ কাজ আমরা কথায় কিন্তু বলে থাকি, শেষ ভালো যার সব ভালো তার। তার মানে আমরা যখন নিয়ন্ত্রণটাকে খুব ভালোভাবে করতে পারবো তখন কিন্তু আমাদের যে পরিকল্পনা, যে কাজটা আমরা করতে চেয়েছি, প্রতিষ্ঠান যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে গিয়েছে, সেই কাজটা আসলে অনুষ্ঠিত হয়েছে কিনা বা সেই কাজটা সম্পাদিত হয়েছে কিনা সেটা আমরা কার মাধ্যমে জানতে পারবো? আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে জানতে পারবো। তারপরে আমাদের সমন্বয় সাধন। আমরা কিন্তু আমাদের যে উপায় উপকরণগুলো আছে, এই উপায় উপকরণগুলোকে কিন্তু আমরা সবসময় কী করছি? একত্রিত করছি। কিন্তু ধরো তোমার বাসায় সব কিছু আছে, তোমার মা বেড়াতে গিয়েছেন, তুমি আসলে জানো না কিভাবে রান্না করতে হয়, তুমি জানো কোথায় কোন উপাদানটা আছে, তুমি ভাত রান্না করবে বা তুমি ডিম ভাজবে বা একটা তরকারি রান্না করবে, তোমার বাসায় সব কিছু থাকা সত্ত্বেও তোমার ওই জ্ঞানটা নাই, যেই জ্ঞানটা দিয়ে আসলে তুমি সবগুলো জিনিসপত্র দেখো। আমাদের যখন আমরা ব্যবস্থাপকীয় উপাদানগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে 6টা উপাদান কিন্তু ব্যবস্থাপকীয় কাজ সম্পাদনের জন্য প্রয়োজন হয়। তখন এই যে 6টা উপাদান এক জায়গায় থাকার পরেও আমরা যদি এভাবে বলি যে মানব উপাদান, আর যেটাকে আমরা অবস্তুগত উপাদান বলি, আর হচ্ছে তোমার বস্তুগত উপাদান। এখন এই মানব উপাদান বলতে আমরা বোঝাতে পারি তুমি ভাত রান্নার জন্য যদি আমরা বলি যে চাল লাগছে, একটা হাঁড়ি লাগবে, চুলা লাগবে, এবং সেখানে অবভিয়াসলি আগুন তো থাকতেই হবে, গ্যাসও থাকতে হবে। অনেকের বাসায় এখন সিলিন্ডার গ্যাস, সেখানে গ্যাস না থাকলে কিন্তু আমরা আসলে রান্না করতে পারবো না। এবং পর্যাপ্ত পরিমাণ কী লাগবে? পানি লাগবে। এখন দেখো, এই যে তোমার বাসায় কিন্তু এই যে মানব উপাদান বলতে তোমাকে বোঝানো হচ্ছে, আর বস্তুগত উপাদান বলতে কিন্তু আমরা চাল, হাঁড়ি, চুলা, আগুন, পানি সব কিছু কিন্তু আমাদের বাসায় কিন্তু আছে। কিন্তু কি হলো যে তুমি আসলে জানো না যে কীভাবে আসলে ভাত রান্না করতে হয়। তার মানে
তোমার সাথে এই উপাদানগুলোর আমি কোনো যোগসূত্র দেখতে পাচ্ছি না, বা একত্রিত করা যেটা, সমন্বয় করা যেটা, অ্যাডজাস্ট করা যেটা, সেটা কিন্তু আসলে, বা আমরা যদি অ্যাডজাস্টের যদি কোঅর্ডিনেশন বলি, সেটা আরও ভালো কিন্তু আমরা অর্থ বোঝাতে পারি। মানে এইটা কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু ধরো আমরা এখন জানি যে আসলে চাল দিয়ে কিভাবে ভাত রান্না করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তোমার একার জন্য কতটুকু ভাত রান্না করবে? এটা কিন্তু কি হচ্ছে, তোমাকে নিয়ন্ত্রণের কিন্তু তোমাকে সাহায্য নিতে হচ্ছে। কারণ তুমি সেখানে একটা আদর্শ মান কিন্তু থাকবে, যে তুমি হয়তো এক পর যেটা বা আমরা 1 পোয়া যেটা বলি, তুমি সেই পরিমাণ ভাত খেতে পারবে। তুমি যদি এখন 1 কেজি ভাত রান্না করে ফেলো, তখন কি হবে, এটা অপচয় হবে। এই যে সমন্বয় যে বিষয়টা আমাদেরকে নিয়ন্ত্রণ কী করছে, এই সমন্বয় বিষয়টা আমাদেরকে অনেক বেশি সহজ করে দেয়। শুধুমাত্র এটা তো গেল একটা বাস্তব জীবনের উদাহরণ। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের কথা ধরি, প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে যদি আমরা ঠিক মতো দিই, এই যে আমরা বললাম যে চাল কতটুকু নিতে হবে, হাঁড়িটা ছোট হবে না বড় হবে। খুব বড় হাঁড়িতে যদি রান্না করো, তোমার সেই ভাতে যে আমরা পানিটা ফেলে দিই, সেটা খেতে কষ্ট হবে। আবার ধরো আগুন তুমি খুব বাড়িয়ে যদি দিয়ে রাখো, তখন কি হবে, সেটা যখন ভাত হওয়ার পর্যায়ে চলে আসবে, সেটা উপচে পানি পড়বে, এবং পানিটা কম দিলে চালটা সেদ্ধ কম হবে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো একটা নিয়ন্ত্রণের গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমাদের কি করতে হচ্ছে, খুব ভালো করে একটা মেজারমেন্টের মধ্যে যেতে হচ্ছে। এই কাজটাই হচ্ছে আসলে নিয়ন্ত্রণ। আমাদের তাহলে কি করছে, নিয়ন্ত্রণটা, সমন্বয় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি সহযোগিতা করে থাকে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। শৃঙ্খলা বলতে আসলে আমরা ডিসিপ্লিনকে বুঝি, এবং শৃঙ্খলা মানে আমরা আমাদের যখন ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা পড়ব 2য় পত্রে, তখন শৃঙ্খলা মানে হচ্ছে ঠিক জায়গায় ঠিক জিনিসটা রাখা, রাইট ম্যান, রাইট প্লেস, রাইট থিংস। এই প্রত্যেকটা জিনিসকে মানে ঠিক জায়গায় ঠিক মানুষকে বসানো, ঠিক জায়গায় ঠিক উপাদানটাকে নিয়ে কাজ করা, এগুলোকে আমরা কি বলছি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করছি। এখন এই যে তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাকে কি করছে, এই শৃঙ্খলার মধ্যে কিন্তু নিয়ে আসছে। নিয়ন্ত্রণ আমাকে কী করছে, এই শৃঙ্খলার মধ্যে আমাকে কাজ করতে সহযোগিতা করে। কারণ আমার সব সময় আমাকে সে জানিয়ে দেয় যে এতটুকুই করতে পারবে, এতটুকুর বাইরে যদি তুমি চলে যাও, তাহলে তুমি তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে না। তারপর যেটা হচ্ছে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন মানেটা কি, আমরা কিন্তু কি দেখছি যে পরিকল্পনাকে কি করতে হয়, পরিকল্পনা কিন্তু শুধুমাত্র একটা চিন্তা ভাবনা। পরিকল্পনা হচ্ছে আমি এখন ভবিষ্যতের জন্য কি চিন্তা করছি, সেটাকে আমি শুধু পরিকল্পনা বলে থাকি। কিন্তু এই পরিকল্পনার যে বাস্তবায়নটা, এই বাস্তবায়নটা আসলে কে সহযোগিতা করে থাকে, নিয়ন্ত্রণ সহযোগিতা করে থাকে, যে আমরা আসলে কত দ্রুত এটা বাস্তবায়ন করতে পারবো। এই জন্য আমরা কি বলছি, পরিকল্পনা দ্রুত বাস্তবায়নকে বোঝাচ্ছি। তারপর হচ্ছে বিচ্যুতি নির্ণয়। আমরা বিচ্যুতিকে কিন্তু পার্থক্য বলতে পারি। পার্থক্য নির্ণয়। বিচ্যুতির পার্থক্যটা হচ্ছে আমি আসলে কতটুকু কাজের জন্য কাজ করতে চেয়েছি, বা কতটুকু আমার লক্ষ্যমাত্রা ছিল আর কতটুকু আমার অর্জিত হয়েছে, এটা যে একটা পার্থক্য, সেটাকে আমরা কি বলছি, বিচ্যুতি নির্ণয় বলছি। এবং আমরা যদি এরপরে শেষ একটা গুরুত্ব যদি দেখি, সেটা হচ্ছে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। এগুলো নিয়ে আমরা একটু পরে আবার আলোচনা করব, সংশোধনীমূলক ব্যবস্থা। এখন এই নিয়ন্ত্রণই কিন্তু আমাদেরকে আসলে দেখাচ্ছে যে আসলে কোথায় কোথায় ত্রুটি হয়েছে, কোথায় কোথায় আমাদের ভুল হয়েছে, কেন আমরা যতটুকু উৎপাদন করতে চেয়েছি ততটুকু উৎপাদন করতে পারি নাই, কেন আমরা যতটুকু বিক্রি করতে চেয়েছি ততটুকু বিক্রি করতে পারি নাই।
কেন আমাদের উৎপাদন, বিক্রি, আয়, মুনাফা, ব্যয় এগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কী পারি, আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু জানতে পারি। এজন্য আমরা কি বলছি যে এই সমস্ত প্রয়োজনের কারণে নিয়ন্ত্রণের গুরুত্বটা অপরিসীম। আরও অনেকগুলো গুরুত্ব আছে, আমরা মূল কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কি না? নাজমুল আপন ব্যাক 2014-15। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো আমাদের ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ। অন্যান্য সবাইকে নিয়ে ক্লাস দেখবে বলে আশা রাখি। তারপর দেখো, আমরা আসলে যারা দ্বিতীয় বর্ষে আছো তাদেরকে জানাচ্ছি যে তোমাদের পরীক্ষা কিন্তু আগামী দিন থেকে শুরু হচ্ছে। আগামী দিন মানে হচ্ছে 17 ডিসেম্বর থেকে। 17 ডিসেম্বর তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই প্রশ্নগুলো তোমরা নিয়ে যাবে, বাসায় বসে পরীক্ষা দিবে। তো এই পরীক্ষার ব্যাপারে তোমাদের সার্বিক যে প্রস্তুতির জন্য যে ধরনের প্রিপারেশন নেওয়া দরকার, সব ধরনের প্রিপারেশন আশা রাখি যে তোমাদের হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এই পরীক্ষার মধ্যেই আমাদের এই সিলেবাস ইনশাআল্লাহ আমরা শেষ করব। তারপরে আমরা আবার প্রথম পত্র নিয়ে কাজ করতে শুরু করব। তাহলে মোটামুটি আমাদের এই হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্ব। পরবর্তী বৃহস্পতিবারে আসলে তোমাদের যেই ক্লাসটা হবে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, সেই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ তোমাদের সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো নির্ধারণ করে দেয়া হয়েছে, সেই চ্যাপ্টারের মূল বিষয়গুলো কোন কোন জায়গাগুলো পড়লে আসলে তোমরা খুব ভালো উত্তর করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা চলবে। এবং সেখান থেকে যদি তোমরা ওই ক্লাসটা দেখো, ইনশাল্লাহ আশা রাখি যে তোমাদের আসলে যেই কাজটা তোমরা করো কিনা জানি না, যে প্রশ্ন পাওয়ার পর বই খুলে তোমরা বাসায় বসে পরীক্ষা দাও কিনা সেটা আমরা জানি না, সেটা আসলে তোমাদের উপরে। তো আশা রাখি যে আসলে ওই টপিকসগুলো যদি পড়ো, তখন আসলে বোর্ডের যে প্রশ্ন হোক, যে কোনো জায়গায় তোমরা যে কোনো কলেজের প্রশ্ন দেখো না কেন, সব প্রশ্নের উত্তর তোমরা ইনশাল্লাহ উত্তর করতে পারবে। তো আমরা তাহলে একটু আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হচ্ছে নিয়ন্ত্রণের পদক্ষেপ, এই নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা শুরু করছি। নিয়ন্ত্রণের পদক্ষেপ আমরা যদি এইভাবে বলি যে স্টেপ হচ্ছে কন্ট্রোলিং, তাহলে পদক্ষেপ মানে হচ্ছে যে আমরা আসলে যেই স্টেপ বাই স্টেপ যখন কোনো কাজ করি তখন সেটাকে পদক্ষেপ বলা হয়। ঠিক তেমনিভাবে নিয়ন্ত্রণ পদক্ষেপ বলতে আমরা এটা বোঝাই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাকে সম্পাদন করার জন্য যে ধরনের ধাপগুলো অনুসরণ করতে হয় তাকে নিয়ন্ত্রণের পদক্ষেপ বলা হচ্ছে। তাহলে আমরা চলো, এখন প্রশ্ন হচ্ছে আসলে নিয়ন্ত্রণের পদক্ষেপ কয়টি হবে, কয়টি হলে নিয়ন্ত্রণের পদক্ষেপ ঠিক হবে। তোমার বভি বলে একজন ব্যবস্থাপনাবিদ ছিলেন, তিনি দেখাতে চেয়েছেন যে নিয়ন্ত্রণের পদক্ষেপ মাত্র 3টা। আরও ব্যবস্থাপনাবিদ যারা আছেন তারা বলেছেন নিয়ন্ত্রণের পদক্ষেপ 4টা। এবং সর্বশেষ যেটা হয়েছে, সবগুলো মতামত গ্রহণ করে নিয়ন্ত্রণের পদক্ষেপ 5টি বলে। ভালো করে খেয়াল করো, নিয়ন্ত্রণের পদক্ষেপ হচ্ছে 5টি। এটা তোমাদের MCQ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন করা হবে যে নিয়ন্ত্রণের পদক্ষেপ কয়টি, 3টি, 4টি, 5টি, 6টি। তখন যেহেতু তোমরা জানো, সেহেতু তোমরা খুব সহজে উত্তর করতে পারবে যে নিয়ন্ত্রণের পদক্ষেপ হচ্ছে 5টি। আচ্ছা, এই 5টি পদক্ষেপ নিয়ে এখন আমরা আলোচনা শুরু করছি। আদর্শ মান নির্ধারণ। আদর্শ মান নির্ধারণ মানে হচ্ছে যে তুমি আসলে কি চাচ্ছ, এইটাকে আসলে সবার আগে ফিক্স করে ফেলা। এইটাকেই তুমি যদি ভিত্তি হিসেবে ধরো, যখন আমরা মানুষের উচ্চতা বা কোনো বিল্ডিংয়ের উচ্চতা বা উঁচু কোনো জিনিসের উচ্চতা যখন মাপি, তখন কিন্তু আমরা সেটাকে ফুট, ইঞ্চি এসব দিয়ে মাপি। আবার যখন আমরা কাপড় মাপি, তখন আমরা কী করছি, গজ, মিটার দিয়ে মাপছি। যখন আমরা তরল পদার্থ মাপছি, তখন আমরা লিটারে মাপছি। যখন আমরা শক্ত কোনো বস্তুকে পরিমাপ করে থাকি, যেমন চাল, ডাল, আটা, বিভিন্ন ধরনের ফল, সবজি, সেগুলো আমরা কী করছি, কেজিতে মাপছি।
ঠিক তেমনিভাবে তুমি যখন তোমার প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু চিন্তা করবে, তোমাকে কি করতে হবে? অবশ্যই একটা মানদণ্ড নির্ধারণ করতে হবে। এখন চলো আমরা দেখি যে এই মানগুলো আসলে কী কী হতে পারে। এই আদর্শ মান নির্ধারণের জন্য তুমি চাইলে নির্দিষ্ট সময় বের করে নিতে পারো। তুমি এই নির্দিষ্ট সময়কে মানদণ্ড ধরতে পারো, যেমন 1 সপ্তাহে বা 1 মাসে বা 6 মাসে কতটুকু উৎপাদন হবে, তুমি সেটার একটা বেসমেন্ট তৈরি করতে পারো। আচ্ছা, নির্দিষ্ট সময় চলে গেল, এবার আমরা বলতে পারি নির্দিষ্ট কাজ। তুমি আসলে কি কাজ করবে? ধরো একটা যদি বিল্ডিং তৈরি হয়, বিল্ডিং তৈরি হলে প্রত্যেকের আলাদা আলাদা করে কাজ, যে কে জানলা তৈরি করবে, কে দরজা তৈরি করবে, কে আসলে স্যানিটারি কাজ করবে, কে আসলে ইন্টেরিয়র ডিজাইন করবে, এই ব্যাপারগুলো তুমি ঠিক করে নিতে পারো। সেটা এক ধরনের আদর্শ মান হতে পারে। তারপরে হতে পারে উৎপাদনের পরিমাণ নির্ধারণ। কি বলছি আমরা? উৎপাদনের পরিমাণ নির্ধারণ। এখন উৎপাদনের পরিমাণ হতে পারে যে কোনো একজন শ্রমিক তার যেই কার্যঘণ্টা আছে সেই কার্যঘণ্টার মধ্যে সে 10টি শার্ট তৈরি করবে। এখন এই যে 10 শার্ট সে তৈরি করবে, তুমি যদি তাকে মেজারমেন্টের মধ্যে যাও তাহলে সে আসলে তার কাজের সময় হচ্ছে কত? তার কাজের সময় হচ্ছে 8 ঘন্টা। বা আমরা যদি এভাবে আমাদের আলোচনা সহজ করার জন্য আমরা এভাবে বলি যে একজন শ্রমিক কী করবে? 8টি করে শার্ট তৈরি করবে। এই 8টি করে শার্ট তৈরির জন্য সে প্রতি 1 ঘন্টায় তার উচিত হচ্ছে 1টা করে শার্ট তৈরি করে ফেলা। তুমি যদি 4 ঘন্টা পর যদি তুমি তাকে একটা নজরদারিতে নিয়ে আসো, তখন দেখবে যে তার হয়তো 2টা শার্ট তৈরি হয়েছে, অন্যথায় তার 4টা শার্ট তৈরি হয়ে গিয়েছে। যদি তার 4টা শার্ট তৈরি হয়, তখন তুমি তাকে কী বলবে? ধন্যবাদ বলতে পারো যে না, তুমি নির্দিষ্ট সময়ে আসলে কাজটা শেষ করতে পেরেছ। বা ওই শ্রমিকের জন্য 8টা শার্ট তৈরির টার্গেট দেওয়াটা আমাদের জন্য যুক্তিযুক্ত ছিল। যদি এমন হয় যে সে মাত্র কী করলো? 4 ঘন্টায় 1টি বা 2টি শার্ট তৈরি করেছে, তখন আমাদের চিন্তা করতে হবে যে না, আসলে আমি এটা মেনে নিব কি না। যেই শ্রমিকটাকে আমি বলছি যে প্রতি ঘন্টায় 1টা করে শার্ট তৈরি করবে, 4 ঘন্টা পেরিয়ে গেলেও সে মাত্র 2টো শার্ট তৈরি করেছে। এখন তার এই কাজটিকে তুমি এভাবে যেতে দিবে না সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আসলে তোমার উপর। তাহলে আমরা কি দিচ্ছি? উৎপাদনের পরিমাণ নির্ধারণ। তারপরে ধরো আমরা মানদণ্ড হিসেবে আয়ের পরিমাণকে বেছে নিতে পারি। আয়ের পরিমাণ। আয়ের পরিমাণ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান আসলে ঠিক কী পরিমাণ আয় করতে চায় কোনো একটা নির্দিষ্ট সময়টাকে আমরা মুনাফার পরিমাণও কিন্তু বলতে পারি। এরপরে আমরা বলতে পারি ব্যয়ের পরিমাণ, যে একটা প্রতিষ্ঠান আসলে কতটুকু ব্যয় করবে সেই ব্যাপারটা আমাদের ভিত্তিমান হতে পারে। আমরা যদি এটা এভাবে চিন্তা করি, বিক্রয়ের পরিমাণ, যে নির্দিষ্ট একটা সময়ে কতটুকু বিক্রি হবে, বিক্রয়ের পরিমাণ। এই আলোচনা থেকে আসলে এই আদর্শ মান নিয়ে আমরা যে আলোচনা করছি, এই আলোচনা নিয়ে আসলে আমরা এটা বুঝতে পারছি যে আসলে সব প্রতিষ্ঠানের জন্য কিন্তু একই রকম ভিত্তিমান হবে না। ধরো তুমি যদি যে তোমরা যারা স্টুডেন্ট শিক্ষার্থী আছো, তোমরা যখন কলেজে পড়াশোনা করছো, এই কলেজের ভিত্তিমান হবে যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কতজন স্টুডেন্টকে আমরা GPA 5 পাওয়াতে পারবো, বা কতজন শিক্ষার্থীকে আমরা পাশ করিয়ে নিয়ে আসতে পারবো। আবার যদি তুমি কোনো একটা প্রোডাকশন হাউসের যদি মালিক হও, সেখানে তোমাকে আসলে চিন্তা করতে হবে যে আমার এই প্রোডাকশন হাউসের জন্য আমি আয় করব কিনা, ব্যয় করব কিনা ভিত্তিমান। আবার এমন হতে পারে যে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ। তার মানে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, যখন আমরা আলাদা আলাদা বিভাগ নিয়ে কাজ করছি, এটা পুরোটা উৎপাদন প্রতিষ্ঠান, সেই উৎপাদন প্রতিষ্ঠানে আমরা কী দেখেছিলাম? অনেকগুলো বিভাগ থাকে। তাহলে এই নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে ক্রয় বিভাগের জন্য এক ধরনের আমাদের আদর্শমান হওয়া উচিত, বিক্রয় বিভাগের জন্য এক ধরনের আদর্শমান হওয়া উচিত, বিজ্ঞাপনের জন্য, এবং সর্বোপরি পুরো প্রতিষ্ঠানের আবার একটা ভিত্তিমান বা আদর্শমান হওয়া উচিত। মোটামুটি আমার মনে হয় যে আমরা আদর্শমানটা বুঝতে পেরেছি, এই নিয়ে আসলে আমাদের আর কোনো সংশয় নেই।
তার মানে আদর্শ মান হচ্ছে এমন একটা মান বা এমন একটা মানদণ্ড বা এমন একটা স্কেল যার উপর ভিত্তি করে আমরা অর্জিত কাজের তুলনা করতে পারবো, অর্জিত কাজের তুলনা করে সেটা পরিমাপ করতে পারবো, পরিমাপ করার পর আবার তার জন্য প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আদর্শ মান নির্ধারণের পরে আমরা দেখছি প্রকৃত কার্যফল পরিমাপ। আমরা কি করছি দেখো, আমরা এই পর্যায়ে এসে প্রকৃত কার্যফল পরিমাপ করছি। তাহলে আমার একটা মান নেই, আমাদের জন্য আলোচনা করার জন্য সুবিধা হবে। ধরো আমরা চিন্তা করলাম আমরা 7 দিনে কি করব, 700 একক পণ্য উৎপাদন, 700 একক পণ্য উৎপাদন হচ্ছে আমাদের আদর্শ মান। সবাই কি বুঝতে পেরেছ? একটু ভালো করে খেয়াল করে দেখো। শুভ রয়, ধন্যবাদ তোমাকে ক্লাসে যোগদান করার জন্য। শুভ, দেখো আমরা এখন একটা উদাহরণ দিয়ে মানে নিউটনের পদক্ষেপটা বুঝবো যে আমরা কি করছি। আমরা 700 একক পণ্য উৎপাদন করব 7 দিন, এটা হচ্ছে আমাদের আদর্শ মান। এখন চলো আমরা আসলে দেখি যে প্রকৃত কার্যফলটা কত হয়েছে। এখন এই প্রকৃত কার্যফলটা আমি চাইলে 3 দিনের মাথায় করতে পারি। আমি যদি 3 দিনের মাথায় করে থাকি তখন আমার হাতে সুযোগ থাকবে এটাকে আবার শুধরে নেওয়ার। তাহলে আমরা যখন কী করলাম যে প্রকৃত কার্যফল কী করলাম, প্রকৃত কার্যফল 3 দিনের মাথায় হওয়া উচিত ছিল। 3 দিনের মধ্যে হওয়া উচিত ছিল কত, 300। তাহলে কি হতো, 300 একক পণ্য হওয়া উচিত ছিল, কিন্তু আমার এখানে হয়েছে কত, হয়েছে হচ্ছে 200। তাহলে আমার এখন আমি ফলাফল পরিমাপ করলাম যে প্রকৃত কার্যফলটাকে আমি দেখলাম। এখন এসে আমি যেটা করব, আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করব। আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা। তাহলে এখন আমি তুলনা করি। আমার আদর্শ মান ছিল কত, 700 একক পণ্য। তাহলে এখন আমি তুলনা করছি। তুলনা মানে হচ্ছে কতটুকু পার্থক্য হয়েছে, 200। তাহলে এইটা হচ্ছে আমার, এখানে আমি লিখি একক পণ্য। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? শুভ, বুঝতে পেরেছ? মিশাল কি আছে ক্লাসে নাই? তাহলে দেখো আমরা কি বলেছি যে আমরা আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের একটা তুলনা করলাম। তুলনা করার পর এই পর্যায়ে এসে আমি যেটা করবো সেটা হচ্ছে বিচ্যুতি নির্ণয়। আমরা কি করছি, বিচ্যুতি নির্ণয় করছি। ওকে, তাহলে বিচ্যুতিটা কত বলো? বিচ্যুতির পরিমাপটা হচ্ছে কত, 500 একক। 500 একক পণ্য। এখন যদি আমাদের কাছে মনে হয় যে এই বিচ্যুতিটা আমরা মানতে পারবো বা আমাদের কাছে গ্রহণযোগ্য বা গ্রহণীয়, তখন আর আমাদের নতুন করে কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়বে না। আমরা এই পরিকল্পনাটাই বাস্তবায়নের জন্য কাজ করে যাব। কিন্তু যদি দেখা যায় যে না, আমার এই বিচ্যুতিটা আমি মানতে পারছি না, আমার হওয়া উচিত 300, আমার হচ্ছে কত, 200, এবং আমার 500 একক পণ্য আমার কি হয়েছে, অব্যবহৃত বা উৎপাদনের বাইরে রয়ে গিয়েছে, আমার হাতে সময় আছে মাত্র 4 দিন। তাহলে আমি কি করব, আমি এই পর্যায়ে এসে এখন যে পদক্ষেপটা নিব সেটা হচ্ছে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ।
এই পর্যায়ে এসে আসলে আমি বিচ্যুতি নির্ণয় করার পর সংশোধনীমূলক ব্যবস্থাতে যাওয়ার আগে আমাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে আমি কেন উৎপাদনের লক্ষ্যমাত্রায় যেতে পারিনি। অনেকগুলো কারণ থাকতে পারে। এ কারণ হতে পারে, সর্বপ্রথম যে কারণটা হতে পারে যে আমার পরিকল্পনা ভুল ছিল। হয়তো আমার শ্রমিকদের 700 একক পণ্য 7 দিনে তৈরি করার মতো সামর্থ্য নেই, তাহলে এটাই হচ্ছে আমার পরিকল্পনার ভুল। দ্বিতীয়ত, এমন ভুল হতে পারে যে আমি ঠিক সময় মতো পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল সরবরাহ করতে পারিনি। তৃতীয়ত, এমন হতে পারে দক্ষ একজন শ্রমিক কর্মী সে অসুস্থতার কারণে প্রতিষ্ঠানে 2 দিন ধরে অনুপস্থিত আছে। এমন হতে পারে যে কাঁচামালটা আমরা কিনেছি সেই কাঁচামালটা অপর্যাপ্ত। আমরা উৎপাদনের কাছে যেয়ে দেখলাম যে আমাদের প্রোডাকশনের জন্য যতটুকু কাঁচামাল প্রয়োজন সেটা ফুরিয়ে গেছে। এমন হতে পারে যে মেশিনটা দিয়ে আমরা কাজ করছি সেই মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। এমন হতে পারে শ্রমিক ধর্মঘট হয়েছে, শ্রমিক অসন্তোষ হয়েছে, উৎপাদন ব্যাহত আছে বা শ্রমিকরা কাজ করতে চাইছে না। তার মানে দেখো, অনেকগুলো কারণ কিন্তু ঘটতে পারে। তোমাকে আমাকে যারা আমরা ব্যবস্থাপনায় থাকবো, যারা ব্যবস্থাপক হিসেবে থাকবো, তাদের সবচেয়ে বড় যে দায়িত্বটা থাকবে, কাজটা থাকবে, সেটা হচ্ছে কারণ চিহ্নিত করা। এখানে বিচ্যুতি নির্ণয়ের পাশাপাশি বিচ্যুতির কারণগুলো আসলে শনাক্ত করে নিতে হবে, বিচ্যুতির কারণগুলো চিহ্নিত করে নিতে হবে। আমরা তখনই কেবল কী করতে পারবো, সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো যখন আমরা সমস্যাটা পেয়ে যাব। এবং এটা কিন্তু জেনে রাখবে যে সমস্যা যদি চিহ্নিত হয় সমাধান কিন্তু খুব দ্রুতই আমরা করতে পারবো, কিন্তু সমস্যা যদি চিহ্নিত না হয় কিন্তু সমাধানে কিন্তু কোনো সুযোগ থাকে না। তার মানে এই যে বিচ্যুতিটা হয়েছে 500 একক পণ্য, এই পণ্যটা কেন 100 একক পণ্য কম উৎপাদন হলো সেটা কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে। এই নির্ধারণের কাজটাই হচ্ছে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। এই সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ থেকে কিন্তু আবার পরিকল্পনা শুরু হয়। কারণ তোমাকে কি করতে হচ্ছে, এই সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করে তোমাকে আবার কি করতে হচ্ছে, প্ল্যানিং করতে হচ্ছে যে তুমি আসলে কিভাবে এই যে তুমি যে ব্যবস্থাটা গ্রহণ করেছো সেটা আবার সমাধান করবে। এজন্যই বলা হয় নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। তার মানে নিয়ন্ত্রণ যে কাজটা হচ্ছে সেই কাজটাই আবার আমাকে পরবর্তীতে কতটুকু কাজ হবে, কিভাবে হবে, কার দ্বারা হবে, কত সময়ের মধ্যে হবে সেটা আবার ঠিক করে দিচ্ছে। মানে সবাই একটু বোর্ডের দিকে তাকাও যে পড়াটা আসলে বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা কি দেখছি এখানে দেখো, নিয়ন্ত্রণের পদক্ষেপের মধ্যে আমরা দেখলাম যে সবচেয়ে আগে আদর্শ মানটা নির্ধারণ করতে হয়, তারপরে প্রকৃত কার্যফল পরিমাপ করতে হয়, আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করতে হয়, এবং এই তুলনা করার পর যদি কোনো পার্থক্য থেকে থাকে সেটা আবার বিচ্যুতি নির্ণয় করা হয়, এবং বিচ্যুতি নির্ণয় করার পর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন আমরা আসলে বিচ্যুতি বলতে সবসময় যে পার্থক্য করছে, এখন এমনও হতে পারে যে 3 দিনের মধ্যেই আমার 500 একক পণ্য উৎপাদিত হয়ে গেছে, তখন এখানে আমার কি হবে, এখানে 200 একক থাকবে। তখন আমার চিন্তা করতে হবে যে না, আমি আসলে যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা আসলে ভুল ছিল, যে আমার শ্রমিকদের 7 দিনের মধ্যে আরও অনেক বেশি উৎপাদন করার একটা ক্ষমতা আছে বা সুযোগ আছে। তার মানে আমার নিজের আসলে শ্রমিক কর্মীদের সম্পর্কে আমার ধারণাটা স্বচ্ছ নয়, বা আমি তাদের সম্পর্কে আসলে অতটুকু জানতে পারিনি, যতটুকু জানতে পারলে আমি পুরোপুরিভাবে একটা সফল প্ল্যানিং করতে পারতাম। তাহলে এই যে দেখো, তোমাদের কিন্তু বিভিন্ন সময় বোর্ডে প্রশ্ন হবে যে এক্স কোম্পানি একটা কাজ করলো, সেই কাজের একটা আদর্শ মান নির্ধারণ করার পর তারা দেখলো যে তাদের এতটুকু উৎপাদন হয়েছে, তখন তোমাদের কাছে প্রশ্ন করবে যে এখানে আসলে নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ অনুসরণ করার পর এই বিষয়টা জানা গেছে। তার মানে আমাদেরকে এই নিয়ন্ত্রণ যে পদক্ষেপটা আছে এটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে, এবং এই নিয়ন্ত্রণের পদক্ষেপটা থেকে আমাদের বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে, এইটা আমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার মানে এটা আমরা বলতে পারি
ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা বলি VVI, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ছোটোবেলায় যেটা তোমরা বইতে আসলে দাগিয়ে রাখতে এই ধরনের একটা চিহ্ন দিয়ে, তার মানে আমাদের এই নিয়ন্ত্রণের পদক্ষেপটা আসলে খুব গুরুত্ব দিয়ে খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে মোটামুটি আমাদের এই যে ক্লাসটা আমরা নিলাম, আমরা হয়তো বা এরপরে যে নিয়ন্ত্রণের যেই ব্যবস্থাটা আছে, যে সেই কিভাবে নিয়ন্ত্রণ করা হয় সেগুলো আমরা একটু দেখব আগামী ক্লাসে। দেখে তারপরে আমরা পরীক্ষা নিয়ে আসলে আলোচনা করব যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে সৃজনশীল প্রশ্নের জন্য, সৃজনশীল উত্তর লেখার জন্য, এবং আমরা যে নিয়ন্ত্রণের যে কৌশলগুলো আছে, ব্যক্তিগত পর্যবেক্ষণ কৌশল, বিভিন্ন ধরনের আধুনিক যে নিয়ন্ত্রণ কৌশলগুলো পার্ট আছে, তারপর হচ্ছে তোমার ব্রেক ইভেন পয়েন্ট আছে, বেঞ্চ মার্কিং আছে, এই প্রত্যেকটা বিষয়গুলো আমরা খুব ভালো করে একটু বাসায় পড়ে নিব, যেন আমরা আগামী ক্লাসে আমি পড়ানোর সময় যেন একটু ভালো করে পড়াগুলো বুঝতে পারি। তো শিক্ষার্থীরা সবাই খুব ভালো থেকো, আর প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে বলে আমরা আশা করছি। তো তোমাদের অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।